বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আইবিএসের সমস্যার সম্বন্ধে কিছু আলোচনা করব। আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, এই রোগের দ্বারা বহু মানুষ আক্রান্ত এবং বহু সংখ্যক মানুষ এই সমস্যায় কষ্ট পাচ্ছেন। তারা এই সমস্যা সমাধানের জন্য বহু চিকিৎসা করছেন, কিন্তু মুক্তি পাচ্ছেন না। এই ভিডিও তাদের জন্য, যারা আইবিএসে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন এবং বহু চিকিৎসা করেছেন। বহু পদ্ধতির চিকিৎসা করার ফলে শুধুমাত্র নিয়ন্ত্রণ করা ছাড়া আর কোনো কিছু করতে পারেননি। যতদিন ওষুধ খাবেন ততদিন ঠিক আছে, ওষুধ ছেড়ে দেবেন আবার যা তাই। বরং বলতে গেলে ওষুধ ছেড়ে দিলেই পূর্বের তুলনায় আরও খারাপভাবে লক্ষণ নিয়ে প্রকাশ পায়, আরও তীব্রভাবে সেই রোগ প্রকাশ পায়। এই সমস্যা দীর্ঘস্থায়ী একটি সমস্যা, পুরাতন ব্যাধি। পেটের সমস্যা, পাতলা পায়খানা, উদরাময়ের সমস্যা। এই সমস্যা নিয়ে মানুষ কত কষ্ট পাচ্ছে এবং কত চিকিৎসা করছেন, তবুও নিরাময় করতে সক্ষম হচ্ছেন না। আয়ুর্বেদিক, কবিরাজি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, জলপড়া, ঝাড়ফুঁক, টুকটাক যত রকমের আছে, সব কিছু প্রয়োগ করা সত্ত্বেও রোগীরা আরোগ্য হতে পারছেন না। আজকে আমি আপনাদের সামনে এই আইবিএস রোগের সম্বন্ধে কিছু আলোচনা করব। সেই রোগের কারণ, প্রতিকার এবং হোমিওপ্যাথিক চিকিৎসা। প্রপার হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আইবিএস রোগ চিরতরে সুস্থ হয়ে যায়, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কিছু আলোচনা শেয়ার করতে চাই। তা চলুন আমি আইবিএস সম্বন্ধে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি। আমি কয়েকটি পার্টে আইবিএস সম্বন্ধে আলোচনা করতে চাই। প্রথম পার্টে কিছু আলোচনা করব, দ্বিতীয় পার্টে কিছু আলোচনা করব এবং তৃতীয় পার্টে কিছু আলোচনা করব, যেখানে আলোচনার মধ্যে থাকবে আইবিএস রোগটা আসলে কী, সেই রোগের কারণ কী, রোগের প্রতিরোধ কিভাবে করা যায়, প্রতিকার কিভাবে করা যায়, সেই রোগের কি কি সম্ভাব্য কারণ রয়েছে, তার পরিণতি বা কী রয়েছে, এবং হোমিওপ্যাথির চিকিৎসায় যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়, সেই সমস্ত ওষুধগুলো সম্বন্ধেও আমি আলোচনা করব। এই ভিডিও থেকে আপনারা প্রচুর উপকৃত হবেন। ইরিটেবল বাউল সিনড্রোম, এটি কি? ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস পেটে অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক লক্ষণ সৃষ্টি করে। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস এবং পেট ফাঁপা, এই সবই আইবিএসের সাধারণ লক্ষণ। আমি এগুলো সব লিখে রেখেছি, সেইভাবে সাজিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনি প্রায়শই ওষুধ, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে লক্ষণগুলি ম্যানেজ করতে পারেন। জাস্ট ম্যানেজ হবে, কিন্তু কিছু জায়গায় রয়েছে যেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে রোগের প্রাদুর্ভাব এত বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং বিভিন্ন কিছুর প্রতি, বিভিন্ন খাবার ইত্যাদির প্রতি এত বেশি তীব্র সংবেদনশীল থাকে যে তখন খাদ্যাভ্যাস, ওষুধ এবং জীবনযাত্রার নিয়ন্ত্রণ, এসব কিছুর মধ্য দিয়েও আইবিএসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অত্যন্ত কষ্টকর একটা পরিস্থিতি তৈরি হয়। ইরিটেবল বাউল সিনড্রোম হলো এমন কিছু লক্ষণ যা পাচনতন্ত্রকে প্রভাবিত করে। এটি অস্বস্তিকর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ, যা অন্ত্রকে বা পেটের নাড়িকে প্রভাবিত করে। আইবিএস আক্রান্ত ব্যক্তিরা পেটের ব্যথা, খিঁচুনি, মোচড় দেওয়া, শুলানি সহ লক্ষণগুলি অনুভব করতে পারেন। আইবিএসের সাথে ঘন ঘন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা উভয়ই থাকতে পারে। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা বেশিরভাগ মানুষ তাদের রুটিন এবং তারা কি খায় তা পরিবর্তন করে
ওষুধ গ্রহণ করে এবং আচরণগত পরিবর্তন করে জীবনযাত্রার মধ্যে পরিবর্তন ঘটিয়ে সংযত থাকার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু সঠিক চিকিৎসা ব্যতীত এই রোগ হতে রোগী কোনো দিন মুক্তি পেতে পারেন না। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই রোগ স্থায়ীভাবে আরোগ্য হয় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। আমার হাতে আইবিএসের আরোগ্যকারী রোগী অসংখ্য রয়েছে। আইবিএস চিকিৎসায় সফল রোগী প্রচুর রয়েছে, কদাচিৎ কয়েকটি ব্যর্থ, তাছাড়া অধিকাংশ রোগী খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পেরেছেন। এইসব রোগ দুরারোগ্য নয়, একেবারেই খুব অল্প সময়ের মধ্যে আরোগ্য হয়ে যায়। আপনাকে একটু ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে, সঙ্গে যে মেনটেনিং কজ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। একেবারে ভালোভাবে সফলতার সঙ্গে আইবিএস আরোগ্য করা সম্ভব। এর লক্ষণ এবং কারণগুলো সম্বন্ধে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করছি। বেশিরভাগ সময় মল পাতলা শ্লেষ্মাযুক্ত, জলের মতো লালানি শ্লেষ্মাযুক্ত হয় এবং কখনো কখনো পর্যায়ক্রমে উদরময় ও কোষ্ঠকাঠিন্যতা দেখা যায়। কখনো মলে তীব্র টক গন্ধ থাকে, আবার কখনো তীব্র পচাটে দুর্গন্ধ থাকে। পেটে ব্যথা বা খিঁচুনি, শুলানি ইত্যাদি দেখা দিয়েই মলত্যাগের তীব্র বেগ আসে এবং ছুটে মলত্যাগে যেতে বাধ্য হয়। পেটে অতিরিক্ত গ্যাস, অম্বল, গলাবুক জ্বালা এবং পেট ফাঁপা থাকে। কোনো খাবার খেয়ে হজম হয় না, বিশেষভাবে ময়দার তৈরি সমস্ত খাবার, সয়াবিন তেলের খাবার, মাংস, ফল, বেশি মশলাযুক্ত খাবার এবং বাজারের যে সমস্ত ফাস্টফুড, মুখরোচক খাদ্য এবং ভেজাল তেলে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় সেই সমস্ত খাবারগুলো একদমই রোগীরা সহ্য করতে পারেন না এবং এগুলো খেলেই তার পেটের সমস্যার বৃদ্ধিসহ উদরময় বেড়ে যায়। এখনকার চাষিরা বিভিন্ন শাকসবজি, শসা ইত্যাদি ধরনের খাদ্যশস্যতে তারা কি করেন, বিভিন্ন ধরনের বিষ, ভিটামিন, হরমোন ইত্যাদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে চাষ করে থাকেন, যার ফলে এই সমস্ত জিনিসগুলো আর স্বাস্থ্যকর থাকে না। সেই সাথে কলা, আম, কাঁঠাল ইত্যাদি ফরমালিন বিষ দিয়ে পাকায়। এইসব খাবার মানুষের পাকস্থলী সহ্য করতে পারে না। এগুলো খেলেই পেটের সমস্যা দেখা দেয়, বৃদ্ধি পায় এবং আইবিএসের লক্ষণ বেড়ে যায়। তাহলে এগুলো হলো একটা এক্সাইটিং কজ। এগুলো থেকে আইবিএস সৃষ্টি হতেও পারে অথবা আপনার আইবিএস রয়েছে। এই সমস্ত উত্তেজক খাবারের ফলে পেটে গড়হজম হয় এবং আইবিএসের বৃদ্ধি ঘটে। ফলে মলত্যাগের মধ্যে কোনো নিয়ম নীতি থাকে না, অনিয়মিতভাবে পায়খানার বেগ চলে আসে। কখন পায়খানার বেগ আসবে আপনি জানতে পারবেন না। হঠাৎ পেটে খামচানি, বিষানি, শুলানি, এক ধরনের যন্ত্রণা সৃষ্টি হয় এবং মলত্যাগের বেগ চলে আসে। মলত্যাগের বেগ আসলে আপনি বিন্দুমাত্র বিলম্ব করতে পারবেন না। আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে তাড়াতাড়ি মলত্যাগের জায়গাতে চলে যেতে হবে এবং মলত্যাগ করতে হবে। যদি তাড়াতাড়ি আপনি না যেতে পারেন অথবা মলত্যাগের সুব্যবস্থা না থাকে কাছাকাছি, তাহলে তো মহাবিপদ। মনে হবে যেন এইমাত্র মল বার হয়ে গেল এবং খুব কষ্ট করে সেই মলত্যাগের বেগকে প্রতিরোধ করতে চেষ্টা করেন। কিন্তু বেশিক্ষণ সময় তিনি অপেক্ষা করতে পারবেন না। বেশি সময় অপেক্ষা করলেই কাপড় নষ্ট হয়ে যাবে, অসারে মল বার হয়ে যাবে। অত্যন্ত বিব্রতকর, অস্বস্তিকর এবং মানসিকভাবে বেদনাদায়ক একটি সমস্যা। এই সমস্যায় হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছেন। তারা বিভিন্ন চিকিৎসা করে আরোগ্য করার সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু সুস্থ হতে পারছেন না। অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে শুধুমাত্র এই রোগকে নিয়ন্ত্রণ করা যায়,
আরোগ্য করা যায় না, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি একটু পরে। রোগীর মলত্যাগের বেগের মধ্যে কোনো নিয়ম নীতি থাকে না, যেটা বলা হলো। এই রকম অনিয়মিতভাবে মলত্যাগের বেগ আসার কারণে বা হঠাৎ মলত্যাগের বেগ আসার কারণে তারা মলত্যাগের জন্য অত্যন্ত তাড়িত থাকে, প্রচণ্ড কষ্টকর অবস্থার মধ্যে পড়ে যায়, যার জন্য এই সমস্ত রোগীরা কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারে না, দূরে কোথাও বেড়াতে যেতে পারে না, ট্রেনে বাসে কোথাও যাওয়ার আত্মবিশ্বাস থাকে না। কেননা এই রোগটি এমনই বিশ্বাসঘাতক, কখন আপনাকে সমস্যায় ফেলবে আপনি টেরও পাবেন না, একদমই টের পাবেন না। আপনি স্বাভাবিক রয়েছেন, হঠাৎ করে পেট বিষিয়ে মলত্যাগের বেগ চলে আসবে, আপনাকে মলত্যাগে যেতেই হবে। আপনি ট্রেনেই থাকেন, বাসেই থাকেন, আর প্লেনেই থাকেন, উপায় আপনার নেই। এই হলো আইবিএস, অত্যন্ত অস্বস্তিকর, বিব্রতকর, খুবই কষ্টকর, জ্বালাতনকারী একটি দীর্ঘস্থায়ী ব্যাধি। এই ব্যাধির চিকিৎসা নেই। আপনারা মনে করেন এই ব্যাধির চিকিৎসা নেই? 100% এই ব্যাধির আরোগ্যকারী চিকিৎসা রয়েছে, এবং তা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই এই রোগকে 100% সুস্থ করা যায়, আরোগ্য করা যায়। কিন্তু হোমিওপ্যাথি বাক্স থেকেই ওষুধ দিলে হোমিওপ্যাথি হবে না, এটা মনে রাখবেন। হোমিওপ্যাথিক চিকিৎসক ওষুধ দিলেই, হোমিওপ্যাথি ডাক্তারখানা থেকে ওষুধ দিলেই, হোমিওপ্যাথি ফার্মেসি থেকে ওষুধ দিলেই, হোমিওপ্যাথিক বাক্স থেকে ওষুধ দিলেই হোমিওপ্যাথি হবে না, এটা মনে রাখবেন। আপনি কোথায় হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন সেটা ছেড়ে দেন, আপনি আমার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখুন। আপনি বলবেন হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, 1 বছর খেয়েছি, 2 বছর খেয়েছি, 3 বছর খেয়েছি, অনেক ডাক্তারের কাছে খেয়েছি। আপনি তো সেই সব ডাক্তারের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন, সেই সব ডাক্তারের কাছে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, আমার হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি করেননি, আমার হোমিওপ্যাথিক ওষুধ আপনি খাননি। আমার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনি দেখুন যে আসলে আইবিএস সারে কিনা, সুস্থ হয় কিনা। দীর্ঘদিন ধরে আইবিএসের সমস্যা চলতে থাকলে তা থেকে অর্শ, ভগন্দর, ফিস্টুলার মতো দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়। অন্ত্রের মধ্যে কৃমি থাকে এবং ঘন ঘন কৃমির প্রকোপ বৃদ্ধি পায়। এই কৃমির উৎপাতের জন্য পেটের গোলমাল এবং উদরময় বৃদ্ধি পায়। মলত্যাগের পর পেট খালি হয়নি, এখনও কিছু মল ভিতরে রয়ে গেছে, আর একটু মল বার হয়ে গেলে ভালো হতো, এমন অনুভব হয়। সেই সাথে ভীষণ অস্বস্তিকর অনুভব, মেজাজ খিটখিটে, গা ম্যাজ ম্যাজ করে, দুর্বল লাগে, কাজ করতে ইচ্ছা করে না, রুগী অপুষ্টিতে ভোগে, খাই দায় গায়ে লাগে না, হাড় গিলে হয়ে থাকে। খাবারের জন্য পয়সা খরচ আপনার কাছে বৃথা অনুভব হয়, এবং দীর্ঘদিন ধরে যদি আপনার উদরময় চলতেই থাকে, আপনি যা খাওয়াচ্ছেন সব যদি নিজ দিয়ে বেরিয়ে যায়, তাহলে তার দৈহিক পুষ্টি আসে না, মানসিক পুষ্টি আসে না, জ্ঞান বুদ্ধির লোপ পায়, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি ঘটে না, জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটে না। যদি শিশুদের মধ্যে এই আইবিএসের সমস্যা সৃষ্টি হয়, তাহলে তার সারা জীবন বৃথা হয়ে যায়, সারা জীবন বেকার হয়ে যায়। এই রোগটিকে অবশ্যই সারাতে হবে। হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে আইবিএস রোগের নিরাময়কারী কোনো চিকিৎসা নেই। ও হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যে চিকিৎসা রয়েছে তা হলো শুধুমাত্র ঔষধের মাধ্যমে ওই আইবিএসকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে মাত্র। এই জন্য যতদিন আপনি আইবিএসের ওষুধ খাবেন ততদিন আপনার মল ঠিক থাকবে, পায়খানা ঠিক থাকবে। কিন্তু যেই ওষুধ বন্ধ করে দেবেন, আর অমনি দেখবেন আপনার সমস্যা আগের জায়গাতে ফিরে এসে বরং আগের থেকে আরও তীব্র আকারে প্রকাশ পেয়ে গেছে, মুক্তি আপনি পাননি। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায়
এই সমস্যাটা স্থায়ীভাবে আরোগ্য হয়ে যায়। আইবিএসের কারণ কি? এগুলো তো কারণ আমি অনেকগুলো বললাম, তারপরেও বলি এক্স্যাক্টলি কারণ সম্বন্ধে গবেষকরা কোনো কিছুই জানতে পারেননি এখনো পর্যন্ত। তবে তারা এটিকে নিউরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাধি হিসাবে শ্রেণীবদ্ধ করেন। এই অবস্থাগুলি, যাকে অন্ত্র মস্তিষ্কের মিথস্ক্রিয়ার ব্যাধিও বলা হয়, আপনার পচনতন্ত্রকে কাজ করতে সাহায্য করার জন্য আপনার অন্ত্র এবং মস্তিষ্ক কীভাবে সমন্বয় করে তার সমস্যার সাথে সম্পর্কিত। কিছু খাদ্য রয়েছে, সেখানে সংবেদনশীলতা রয়েছে। অ্যাকচুয়ালি এটা হলো একটি অ্যালার্জি, এটা অন্ত্রের অ্যালার্জি, এটি হলো অন্ত্রের অ্যালার্জি। আমি আসছি বিস্তারিত বিষয়ে। নির্দিষ্ট কিছু খাবারের প্রতি সংবেদনশীলতা এবং অ্যালার্জি আইবিএসের কারণ হতে পারে। এমন কিছু বিশেষ খাবার রয়েছে যে খাদ্যের প্রতি ওই ব্যক্তি অত্যন্ত সংবেদনশীল থাকেন, যার জন্য সেই খাবার খাওয়ার সাথে সাথে প্রতিক্রিয়াস্বরূপ উদরাময়ের সৃষ্টি হয়, পেটে গ্যাস হয়, পেটে ফাঁপ হয়, পেটে যন্ত্রণা করে, কোনোভাবেই সহ্য করতে পারেন না। এগুলো হচ্ছে একটি অ্যালার্জি। রোগ প্রতিরোধক ক্ষমতা তলানিতে ঠেকে যাওয়ার জন্য, রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত নিঃশেষ হয়ে যাওয়ার জন্য আইবিএসের সৃষ্টি হয়। তো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে পারলেই আইবিএস সুস্থ হয়ে যাবে। রোগ প্রতিরোধক ক্ষমতা কিভাবে বৃদ্ধি পাবে? সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সংবেদনশীলতা হ্রাস করা হয়, সংবেদনশীলতাকে লোপ করে দেওয়া হয়। ফলে ওই নির্দিষ্ট খাদ্য, আবহাওয়া, পরিস্থিতি ইত্যাদির প্রতি সংবেদনশীলতা লোপ পেয়ে যায় এবং কোনো রকম আর প্রতিক্রিয়া প্রকাশ করে না। ফলে সেই সমস্ত পরিস্থিতির সংস্পর্শে এলে রুগী আর অসুস্থ অনুভব করে না, অতএব রুগী আরোগ্য হয়ে যায়। এটাই হচ্ছে মূল ব্যাপার। মানসিক চাপ, এগুলো হচ্ছে একটা কারণ। যারা শৈশবে শারীরিক, যৌন এবং মানসিক নির্যাতন সহ গুরুতর চাপের সম্মুখীন হয়েছেন, তাদের মধ্যে আইবিএস বেশি দেখা যায়। পড়াশোনার জন্য শিশুদের উপর অতিরিক্ত শাসন, নিয়ন্ত্রণ, নিষ্ঠুর আচরণ ইত্যাদির জন্য তাদের মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তা থেকে এই সমস্যার সৃষ্টি হয়। বড়দের ক্ষেত্রে আর্থিক চাপ, কাজের জায়গায় চাপ, খারাপ আচরণ, সংসারে অশান্তি, অসহযোগিতা ইত্যাদির কারণে এই রোগের বৃদ্ধি ঘটে এবং সৃষ্টিও ঘটে। মোবাইলে আসক্তি হয়ে অধিক রাত্রি পর্যন্ত জাগ্রত থেকে তারপর ঘুমাতে যাওয়া এবং অধিক বেলায় নিদ্রা হতে জাগা, এই অভ্যাসটি শরীর ও মনের উপর খুব বেশি কুপ্রভাব ফেলে। এছাড়াও নানা রকম টেনশন, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, অমঙ্গলের আশঙ্কা, কোনো অজানা ভয়, হিংসা, বিদ্বেষী মনোভাব, অশান্তি, দুর্ভোগ, দুঃখ, শোক, কিছু ক্ষতি, অত্যাচার ইত্যাদি নানা রকম মানসিক চাপ থেকে এই পীড়ার সৃষ্টি হতে পারে এবং বৃদ্ধি পায়। এই সবের প্রভাব মাথা থেকে পেটে পড়ে এবং পেটের গোলযোগ সৃষ্টি হয়। এই জন্যই এই রোগকে নিউরো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিজিজ হিসাবেও নাম দেওয়া হয়ে থাকে। আরও কিছু খাবার আছে, যেমন খাবারের কারণে ব্যক্তিভেদে আইবিএসের লক্ষণ দেখা দিতে পারে। মানে মানুষের যে খাবারের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা থাকে, সেই খাবার সেই ব্যক্তির জন্য রোগের উত্তেজক কারণ হিসাবে প্রভাব ফেলে। অতি সাধারণ খাদ্যের কারণগুলির মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, গ্লুটেনযুক্ত খাবার যেমন গম ইত্যাদি, এবং গ্যাসের জন্য পরিচিত খাবার, বাজারে যে সমস্ত ফাস্টফুডগুলো রয়েছে, এবং পানীয়, ঠান্ডা পানীয়। বাচ্চারা দোকানের ফাস্টফুড খায়, নানা রকম মুখরোচক খাবার খায়,
ঠান্ডা পানীয় পান করে। এই সব খাবারগুলো প্রায়ই ভেজালভাবে তৈরি হয়। এগুলো থেকে পেটের সমস্যা তৈরি হয়। আচ্ছা, যেহেতু আইবিএসের কোনো কারণ জানা নেই, তাই এটি প্রতিরোধ করা বা এই রোগ যাতে না হয় সেই জন্য নিয়ন্ত্রণ করা এটাও বড় কঠিন ব্যাপার। অর্থাৎ আইবিএসকে প্রতিরোধ করা একটি বড় সমস্যা। কেননা যেহেতু এক্স্যাক্টলি কোনো কারণ দেখা যাচ্ছে না, কারণ নির্ধারণ করতে পারেননি গবেষকরা, তাই এটি প্রতিরোধ করাও খুব কঠিন ব্যাপার। যদি আপনার আইবিএস থেকে থাকে তাহলে উত্তেজক কারণগুলো এড়িয়ে লক্ষণগুলি বৃদ্ধির থেকে রক্ষা করা যেতে পারে। কিছুটা ভালো থাকবেন, কিন্তু সুস্থ হতে পারবেন না, আরোগ্য হতে পারবেন না। চিকিৎসাটা কি রয়েছে? হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য প্যাথিতে আরোগ্যকারী কোনো চিকিৎসা নেই। অন্যান্য প্যাথিতে ওষুধের মাধ্যমে রোগীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় মাত্র, বা রোগটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় মাত্র। এই জন্য যতদিন ওষুধ খাবেন ততদিন রোগটি কম থাকে। ওষুধ বন্ধ করলেই আবার আগের মতন হয়ে যায় এবং আগের চেয়ে আরও তীব্র আকারে বৃদ্ধি পায়, আরও খারাপভাবে দেখা দেয়। আপনারা এটা পরীক্ষা করে দেখবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ধাতুগত ঔষধ নির্বাচন করে তা প্রয়োজনে উচ্চ থেকে উচ্চতম শক্তিতে প্রয়োগ করে রোগের নির্দিষ্ট কারণের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা বন্ধ করে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে রোগীকে স্থায়ীভাবে সুস্থ করে তোলা সম্ভব। খুব ভালোভাবে রোগীকে আরোগ্য করা যায়। আইবিএসের সাধারণ লক্ষণগুলো সকল রোগীর ক্ষেত্রে প্রায় একই রকম দেখা যায়। রোগের সাধারণ লক্ষণের মধ্যে ঔষধ নির্বাচন করার মতো কোনো অস্বাভাবিক নির্দেশক লক্ষণ প্রায়ই পাওয়া যায় না। সেই জন্য রোগীর মন মানসিকতা ভালোভাবে বুঝি ধাতুগত অবস্থা সদৃশ একটি হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করে রোগীর উপর প্রয়োগ করার দরকার হয়। রোগীর চিকিৎসার জন্য নির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধটি অবশ্যই রোগীর প্রকৃত ব্যক্তি স্বাতন্ত্রতার অনুরূপ সদৃশ হতে হবে। যদি তা না হয় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত সকল ঔষধ একসাথে খাইয়ে দিলেও রোগী আরোগ্য হবে না। কেন আমি ওই কথা বলেছিলাম এবার আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে হোমিওপ্যাথিক ডাক্তারখানা থেকে ওষুধ নিলেই, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলেই, হোমিওপ্যাথির বাক্স থেকে ওষুধ নিলেই হোমিওপ্যাথি হবে না। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। প্রতিটা মানুষ হচ্ছে আলাদা, জগতে প্রতিটা ব্যক্তি হচ্ছে আলাদা। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি দাঁড়িয়ে আছে ব্যক্তি স্বাতন্ত্রতার সদৃশ্যে একটি সদৃশ ভেষজ ঔষধ প্রয়োগের মাধ্যমে রোগী আরোগ্য করার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আর সেই ভিত্তিকে আবিষ্কার করতে গেলে আপনাকে বা ওই চিকিৎসককে ব্যক্তি সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। ওই ব্যক্তি সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে এবং প্রতিটা ব্যক্তি তার আচার আচরণ, তার যে অসুস্থতার সঙ্গে যে প্রতিক্রিয়া, এই বিভিন্ন কিছুর মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্রতা প্রকাশ পায়। তো সেই জায়গাগুলো থেকে হোমিওপ্যাথির প্রেক্ষাপটে ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করতে হবে।
ব্যক্তির স্বাতন্ত্রতা প্রতিষ্ঠার মাধ্যমেই আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। যদি ব্যক্তি স্বাতন্ত্রতা করার অভিজ্ঞতা আপনার না থাকে, আপনি যত বড়ই হোমিওপ্যাথিক চিকিৎসক হন, যত বড়ই আপনার হোমিওপ্যাথিক ডাক্তারখানা হয়, আর যত বেশি আপনার কাছে হোমিওপ্যাথি ওষুধ থাক না কেন, কিচ্ছু কাজ হবে না, কোনো কাজ হবে না। হোমিওপ্যাথিতে 2 আর 2 4 হতে হবে। 2 আর 2 4 হলে তবেই হোমিওপ্যাথি ওষুধে কাজ করবে। যদি 2 আর 2 5 হয় বা 2 আর 2 3 হয়, হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ করবে না। এই জন্যে হোমিওপ্যাথি ওষুধ সঠিকভাবে নির্বাচন করতে গেলে সবার আগে যা প্রয়োজন তা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করা। আর ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করতে গেলে ব্যক্তি সম্বন্ধে বিস্তারিতভাবে অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিটা মেডিসিনের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্রতা রয়েছে প্রচুর। সেই ব্যক্তি স্বাতন্ত্রতা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান উপলব্ধি থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি ওই ব্যক্তি স্বাতন্ত্রতা সদৃশ একটি সুন্দর ঔষধ নির্বাচন করতে সক্ষম হবে। সেই ওষুধ যখন রুগীর ওপর প্রয়োগ হবে, সেই ঔষধ ওই রুগীকে আরোগ্য করতে কখনোই ব্যর্থ হবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সাধারণ জনগণ যারা আমার এই ভিডিও দেখবেন, তারা বিবেচনা করবেন, তারা নিজেদের চিকিৎসার ভার একজন অভিজ্ঞ চিকিৎসকের হাতে অর্পণ করবেন। বাহ্যিক আড়ম্বর দেখে নিজের চিকিৎসার দায়িত্ব অন্যের উপর দিয়ে নিজেকে ঠকাবেন না এবং হোমিওপ্যাথিকে দোষারোপ করবেন না। হোমিওপ্যাথি ঔষধ সঠিক নির্বাচন হলে সেই কখনো ব্যর্থ হতে পারে না। তা চলুন, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকের এই পার্টে শুধুমাত্র আইবিএস সম্বন্ধে আপনাদেরকে একটি সুন্দর স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি পার্টগুলোতে আপনার হোমিওপ্যাথি ঔষধের নাম ও তাদের লক্ষণাবলী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে আমি চেষ্টা করব এবং সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার এই ভিডিও যাদের ভালো লেগেছে, আমার আলোচনা যাদের ভালো লেগেছে, তারা অবশ্যই অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং সবার আগে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনার সদৃশ মেডিসিন কোনটি তা বুঝতে চেষ্টা করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন। তাহলে আপনাদের সাথে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করতে চেষ্টা করব। তবে মনে রাখবেন, আমি কোনো লোক ঠকানো ভিডিও আপলোড করতে চাই না। আমি কখনোই আপনার কৌশলগতভাবে নানান রকম বক্তৃতা দিয়ে ভিডিও আপলোড করে ভিউয়ার্সদের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্য আমার থাকে না। আমি আপনাদের সাথে সঠিক তথ্য, সঠিক জিনিস শেয়ার করতে চেষ্টা করি মাত্র। আমি কোনো রকম ভিউয়ার্স বৃদ্ধি করার জন্য কোনো রকম কৌশল অবলম্বন করি না এবং কোনো রকম মিথ্যা আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করি না, এটা মাথায় রাখবেন। অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন যেখানে অনেক আড়ম্বরপূর্ণ, অনেক বাড়িয়ে অনেক প্রভাবিত করার মতো নানান রকমের ছলাকলাই বক্তৃতা এখানে দেওয়া হচ্ছে, মেডিসিনের গল্প বলা হচ্ছে, নানান কিছু। আপনারা নিশ্চয় সেগুলো প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন এবং আমার বিশ্বাস আপনারা বারবার ব্যর্থ হয়েছেন। এই জন্য হোমিওপ্যাথির উপর আপনাদের বীতশ্রদ্ধা চলে আসছে, অবিশ্বাস চলে আসছে। আপনি কার কাছে হোমিওপ্যাথি খেয়েছেন, কার কাছে আপনি আপনার চিকিৎসার দায়িত্ব দিয়েছেন, সেটা আপনি ছেড়ে দেন। আপনি আমার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখুন, আপনি আমার হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে দেখুন আপনি কী ফলাফল পান।
তা চলুন আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো বা পরবর্তী পার্টগুলো আসার জন্য আপনারা অপেক্ষা করুন। খুব অল্প সময়ের মধ্যে সেই ভিডিওগুলোকে আমি আপলোড করে দেব। এবং আইবিএস সম্বন্ধে আমি যে আলোচনা করলাম তা অত্যন্ত সঠিক তথ্য, খুবই স্পষ্ট তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে সক্ষম হয়েছি। আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।